হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের সেভ হার্ট সেভ লাইভ প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মেইন টপিকস হচ্ছে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন অ্যান্ড শান্ট ক্যালকুলেশন। বিষয়টা আসলে খুবই জটিল, কারণ আমরা আমাদের এমডি কোর্সে যখন লেখাপড়া করেছি তখন আসলে এই টপিকসটা নিয়ে আমাদের আগ্রহ সবারই কম ছিল, কারণ বিষয়টা আমরা খুব কম বুঝতাম। আর আমরা আসলে হার্টের ফাংশন বলতে লেফট হার্টের ফাংশনটাই বেশি বুঝে থাকি, ক্যাথল্যাব বলতে করোনারি এনজিওগ্রামটাই বুঝে থাকি। কিন্তু এটার সাথে সাইমালটেনিয়াসলি যে একটা বড় কন্ট্রিবিউশন আছে রাইট হার্টের, এবং কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে যে এই কন্ট্রিবিউশনটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে কনজেনিটাল হার্ট ডিজিজ, পালমোনারি হাইপারটেনশন, ইভেন হার্ট ফেইলোর ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা বিষয়ের সাথে রাইট হার্টটা খুব গুরুত্বপূর্ণভাবে জড়িত। এবং রাইট হার্টের বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে না পারি, তাহলে এই কোনটা? বিষয়গুলো জি, মানে ম্যানেজ কি করাটা প্রফেশনাল এক্সাম কি এডমিশনের একটা জীবন আমি তো এই বিষয়গুলো ম্যানেজ করা কোয়াইট ডিফিকাল্ট। সুতরাং এটা আসলে খুবই ইম্পর্টেন্ট ইস্যু আমাদের ডে টু ডে প্র্যাকটিসে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য। আর একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আমাদের অস্পিতে বা লং কেস শর্ট কেসে খুব ফ্রিকুয়েন্টলি অস্পির একটা স্টেশনে ডেফিনেটলি আর এ আরভি সেট আপ বা আর এ থেকে পালমোনারি আর্টারিতে স্যাচুরেশনের সেট আপ রিলেটেড একটা কোশ্চেন থাকে। সুতরাং এই ক্লাসটা হয়তো ভালো মতো করতে পারলে আমাদের জন্য পরীক্ষায় এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা কোয়াইট ইজি হবে। সুতরাং আমরা অযথা আর বাড়তি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শফিকুর রহমান পাটোয়ারি স্যার আছেন, ইনি জটিল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আমাদের সাথে উপস্থাপন করেন। আমরা যখন এনআইসিপিটি তে স্যারের ক্লাস করেছি, এই জিনিসগুলো আমাদের জন্য খুবই প্যালেটেবল ছিল। আশা করি সবাই এই ক্লাস থেকে উপকৃত হবেন। সুতরাং স্যার, ওয়েলকাম টু প্রেজেন্ট দিস কমপ্লিকেটেড টপিকস ইন এ প্যালেটেবল ওয়ে টু অল দা স্টুডেন্ট। ধন্যবাদ পার্থ আর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানিকেও এই আয়োজনের জন্য। আমি শেয়ার করতেছি আমার স্লাইডটা। আমি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আসলে পার্থ খুব সুন্দরভাবে বলছেন যে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন অনেকটাই নেগলেক্টেড পার্ট আমাদের কার্ডিওলজিতে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন এবং শান্ট ক্যালকুলেশনটা। আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন বলতে যে জিনিসটা বুঝি, যে প্রথমে আমাদের ক্যাথেটারাইজেশন বোঝা উচিত, সেটা হচ্ছে যে হার্টে আমরা যে ধরনের প্রসিডিউর গুলো করি, এই প্রসিডিউর গুলো, সেটা ডায়াগনস্টিক হোক থেরাপিউটিক হোক, এই সব প্রসিডিউর গুলোকে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের ভিতরে অন্তর্ভুক্ত করি। এখন এখানে হার্টের দুটি অংশ থাকে, একটা হলো রাইট সাইড আর একটা লেফট সাইড। যেমন রাইট সাইডে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, তারপর রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, পালমারি আর্টারি এন্ড পালমারি সার্কুলেশন। এবং লেফট সাইড অফ দ্য হার্ট আমরা যেটাকে ইন্ডিকেট করি, যেমন সেখানে হচ্ছে আমাদের হচ্ছে পালমোনারি ভেইন থেকে ব্লাডটা আসতেছে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা, এই অংশটাকে আমরা লেফট হার্ট বলি। এখন আমরা যেটা রাইট হার্ট নিয়ে আজকে কথা বলবো, দ্যাট মিনস রাইট সাইডের যে সার্কুলেশনটা, সেই সার্কুলেশনের সাথে আমাদের যে ধরনের প্রসিডিউর গুলো থাকে, সেখানে ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক কিছু প্রসিডিউর আছে। যেমন রাইট হার্ট ক্যাথেটারেশন আমরা বলতে বোঝাচ্ছি যে ইনভেসিভ হিমোডাইনামিক প্রসিডিউর in which a catheter is inserted through a central vein and advance toward the pulmonary artery to direct measurement of the right atrial, right ventricular, pulmonary arterial pressure। এবং আমরা এই প্রসিডিউরের মাধ্যমে রাইট সাইডে যে চেম্বার গুলো আছে, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, পালমোনারি আর্টারি, প্রেশারটা আমরা মেজার করব। এবং সেখান থেকে ব্লাড স্যাম্পল নিচ্ছি আমরা, টেক ব্লাড স্যাম্পল টু ক্যালকুলেট দ্য কার্ডিয়াক আউটপুট। আমরা ব্লাড স্যাম্পল নিয়ে কার্ডিয়াক আউটপুট বের করব, শান্ট বের করব, যে পালমারি ফ্লো, সিস্টেমিক ফ্লো, তার রেশিও বের করব। এবং যদি কোনো শান্ট থাকে, শান্ট মানে হলো অ্যাবনর্মাল কানেকশন বিটুইন দ্য চেম্বার, কার্ডিয়াক চেম্বার, যদি কোনো অ্যাবনর্মাল কানেকশন থাকে, এই কানেকশনের জন্য কোনো যদি ব্লাড যদি অ্যাবনর্মালি কোনো একটা সাইডে যদি বেশি পরিমাণে চলে যায়, যেটাকে আমরা শান্ট বলি, সেই শান্টটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, আইডেন্টিফিকেশন অফ দ্য ইন্টারকার্ডিয়াক শান্ট।
অ্যান্ড মেজারমেন্ট অফ পালমারি মাসকুলার রেজিস্ট্যান্স ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এখানে। যে আমরা জানি যে রাইট সাইডেড ব্লাড গুলো আলটিমেটলি যাচ্ছে লাংসে, এবং লাংসে যদি প্রচুর পরিমাণে ব্লাড যায় সেই ক্ষেত্রে হচ্ছে পালমারি সার্কুলেশনের উপর একটা প্রেশার করবে। প্রেশারের জন্য পালমারি হাইপারটেনশন ডেভেলপ করে, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেড়ে যায়। এই পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা মেজার করা এই রাইট হার্ট ক্যাথেটারাইজেশনের অংশ। আমরা যদি দেখি কি কারণে আমরা রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি, দেখা যাচ্ছে যে আমরা কখনো কখনো কার্ডিও শকের ইটিওলজি বের করার জন্য, পালমারি ইডিমা এবং শক ইটিওলজি বের করার জন্য রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করা হয়। পালমারি হাইপারটেনশন ইভ্যালুয়েশনের জন্য আমরা করি। যেমন আমরা একটা জিনিস সেখানে বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় একটা নিয়ে খুব বেশি আলোচনা হয় যে পালমারি হাইপারটেনশন, ইডিওপ্যাথিক পালমারি হাইপারটেনশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা জানি যে ক্যালসিয়াম রেসপন্সিভ, কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম নট রেসপন্সিভ। ক্যালসিয়াম বা আরো কিছু ড্রাগ যেগুলো আছে ভেসোলাইটেটর পালমারি রেসপন্সিভ কিনা সেটা বোঝার জন্য আমরা করি কি কার্ডিয়াক রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি। ক্যাথেটারাইজেশন করে আমরা দেখি যে পালমারি ভাস্কুলেচারটা কিছু আমরা ড্রাগ অ্যাপ্লাই করি, ড্রাগের মাধ্যমে আমরা দেখি যে ভ্যাসো রিয়েক্টিভ কিনা, মানে পালমোনারি মাসকুলেচার গুলো ভ্যাসোডাইলেটেড ড্রাগ দিয়ে ডাইলেটেড হচ্ছে কিনা সেটা দেখে যদি আমরা পজিটিভ পাই সেক্ষেত্রে আমরা এই ধরনের ড্রাগ গুলো অ্যাপ্লাই করি। তারপরে যেমন কার্ডিয়াক টেম্পোনেন্ট এবং যেমন কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য বর্তমানে এখন অবশ্যই ইকোকার্ডিওগ্রাফি ভালো রোল প্লে করে, তারপর আমরা রাইট হার্ট ক্যাথেটারাইজেশনের মাধ্যমে এটা ডিফারেন্সিয়েট করতে পারি। নেক্সট ডায়াগনোসিস অফ দ্য লেফট টু রাইট ইন্টারকার্ডিয়াক শান্ট। যেমন আমরা জানি হার্টের যেমন কনজেনিটাল কতগুলো হার্ট ডিজিজ আছে, যেমন এর ভিতরে হচ্ছে সায়ানোটিক, এ সায়ানোটিক। আমরা এই সায়ানোটিকের ভিতরে লেফট টু রাইট শান্ট আমরা পাই, যেমন হচ্ছে এটিএল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ। এই তিনটার ক্ষেত্রেই আমরা দেখি যে লেফট সাইড থেকে ব্লাড কিন্তু রাইট সাইডে চলে আসছে। যেমন এএসডি যদি হয়, লেফট এটিএম থেকে ব্লাড রাইট এটিএমে চলে আসছে, তাহলে লেফট সাইডের ব্লাড কিন্তু রাইট সাইডে চলে আসছে। আবার যদি বিএসডি হয় তাহলে দেখা যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকেল যে ব্লাড গুলো চলে আসতেছে লেফট ভেন্ট্রিকেল থেকে। পিডিএ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা দেখি যে পালমোনারি আর্টারিতে ব্লাড আসতেছে এওর্টা থেকে। তাহলে এওর্টা হচ্ছে লেফট সাইডের পার্ট আর পালমোনারি আর্টারি রাইট সাইডের পার্ট। তাহলে এখানে লেফট টু রাইট শান্ট হচ্ছে। এই যে শান্ট হচ্ছে, এই শান্টের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ, যে তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করলো কিনা এবং পালমোনারি হাইপারটেনশন এমন পর্যায়ে কিনা যেটা ইরিভার্সিবল। সেই ক্ষেত্রে তো আমরা যদি ডিফেক্টটা ক্লোজ করে দিই তাহলে রোগীর জন্য কিন্তু ক্ষতি হবে, ক্লোজ করা যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের একটা প্রশ্ন আসতেছে যে পেশেন্টের অপারেশন করা যাবে কি যাবে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু রাইট হার্ট ক্যাথেটারাইজেশন ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে এএসডি, বিএসডি, পিএ এই রোগীদের ক্ষেত্রে যদি পালমোনারি হাইপারটেনশন থাকে সেই ক্ষেত্রে তাদের অপারেবল কিনা বা অপারেশন হিসেবে পাবে কিনা সেটা দেখার জন্য আমরা কি করি, আমরা কার্ডিয়াক রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি। করে আমরা শান্ট দেখি, শান্ট ক্যালকুলেশন করি, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা দেখি, তারপর রিভার্সিবল কিনা সেটাও আমরা দেখি। নেক্সট হলো গাইড টু দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট এন্ড দ্য হিমোডাইনামিক মনিটরিং অফ দ্য পেশেন্ট। যেমন আমরা কিছু কিছু বর্তমান যুগে আমরা যেটা দেখি যে হার্ট ফেলিউর রোগীদের ক্ষেত্রে বলা হয় যে পালমারি আর্টারিতে এখন বর্তমানে সিপস বসানো হয়। রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করে পালমারি আর্টারির উপর একটা সিপস বসিয়ে দেওয়া হয়। সেই সিপস এর মাধ্যমে, এটা ব্লুটুথের মাধ্যমে এটা পালমারি আর্টারিয়াল প্রেশারটাকে কিন্তু মনিটরিং করা যায়। এবং এটা মনিটরিং করে আমরা কি করতে পারি, যেটা হচ্ছে আমাদের যে ডায়াবেটিক্সটা কি রকম ডোজ হবে, অন্যান্য ড্রাগ গুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই ধরনের সিস্টেম কিন্তু এখন ডেভেলপ করে গেছে যে হার্ট ফেলিউর রোগী, শকের পেশেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে ম্যানেজ করতে পারি। যেমন আরেকটা হচ্ছে যেমন হার্ট ফেলিউর উইথ প্রিজার্ভ ইজেকশন ফ্র্যাকশন। যদি কোনোভাবে আমরা ডায়াগনোসিসটা রিস্ক করতে না পারি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা যদি রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি এবং সেই ক্ষেত্রে আমরা যদি দেখি পিসিডব্লিউ যদি হয় 15-র উপরে আর এক্সএস যদি 25-এর উপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। নেক্সট ইভলিউশন অফ দ্য কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট, এই ক্ষেত্রে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করা হয়। তবে বাংলাদেশে আমরা যে ক্ষেত্রে সবচেয়ে বেশি রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি সেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে। কনজেনিটাল হার্ট ডিজিজ বিশেষ করে হচ্ছে লেফট টু রাইট শান্ট, এএসডি, বিএসডি, পিডিএ এবং এই টেট্রাউড অফ দ্য প্যালটস এই ক্ষেত্রে আমরা করি। যে সাধারণত কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বেশি হচ্ছে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করা হয়। নেক্সট হলো কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন কন্ট্রাইন্ডিকেশন। এই কন্ট্রাইন্ডিকেশন হলো যে কোনো হার্টের প্রসিডিউরের কন্ট্রাইন্ডিকেশন গুলো যা তা এখানেও সেই একই রকম। যেমন অ্যাক্টিভ ব্লিডিং যদি থাকে, রেনাল ফেলিওর, তারপর রিসেন্ট স্ট্রোক, ফিভার মানে ফেব্রাইল কন্ডিশন, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এনিমিয়া, এগুলো যেমন আমরা এনিমিয়া কারেকশন করে নিতে পারি, ইলেকট্রোলাইট কারেকশন করে নিতে হবে।
এই ধরনের যে কমপ্লিকেশন কন্ট্রা ইন্ডিকেশন কিছু আছে, এগুলো আমরা মোটামুটি কারেকশন করে করতে পারবো। যেমন আনকন্ট্রোল হাইপারটেনশন, ব্লিডিং ডিজঅর্ডার থাকে, পালমোনারি এডিমা যদি থাকে, আনকন্ট্রোল ভেন্ট্রিকুলার এরিথমিয়া, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, অ্যালার্জি টু দ্য কন্ট্রাস্ট, এই ক্ষেত্রে আমরা কার্ডিয়াক ক্যাথেটেশন অ্যাভয়েড করি। তারপর হচ্ছে কমপ্লিকেশন রিস্ক, কি কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, যেমন কার্ডিয়াক ক্যাথেটেশনের ক্ষেত্রে এরিথমিয়া, হিমোরেজ হতে পারে আমাদের পাংচার সাইট, তারপর কন্ট্রাস্ট ইনডিউসড নেফ্রোপ্যাথি, হিমোডাইনামিক ইনস্টেবিলিটি, তার পারফোরেশন হতে পারে ক্যাথেটার দিয়ে, পাংচার সাইট কমপ্লিকেশন, অ্যাম্বোলিজম, তারপর হচ্ছে ডেথ, ইভেন ডেথ হতে পারে। ইকুইপমেন্ট কি লাগে, যেমন আমাদের রাইট হার্ট ক্যাথেটেশন জন্য ক্যাথেটার লাগবে, কন্ট্রাস্ট মিডিয়া ডাই লাগে, অনেক সময় আমরা যদি গ্রাফি করি, প্রেসার দিয়ে আমরা প্রেসার ইনজেক্টর লাগে আমাদের, না, যে আমরা যখন গ্রাফি করতে গেলে আমাদের প্রেসার ইনজেক্টরের প্রয়োজন হয়। যেমন ক্যাথেটার, রাইট হার্ট ক্যাথেটার জন্য আমরা যেটা হলো কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য আমরা দুইটা ক্যাথেটার ইউজ করি। একটা হচ্ছে এনআইএস ক্যাথেটার, এনআইএস এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য হেলথ অফ মেরিল্যান্ড। এই ক্যাথেটারে হচ্ছে কি আপনার টিপে কোনো হোল, ডিস্টাল এন্ডের টিপে কোনো হোল থাকে না, সাইড হোল থাকে, এটা হচ্ছে এনআইএস ক্যাথেটার। এবং এটা কেন করা হচ্ছে, এটা যাতে ইনজুরি না হয় এই জন্য ডিস্টাল এন্ডে কোনো হোল থাকে না, এনআইএস ক্যাথেটার। আরেকটা ক্যাথেটার ইউজ করি আমরা কুন্নান ক্যাথেটার। কুন্নান ক্যাথেটার থাকে হলো ডিস্টাল এন্ডে হোল থাকে, এবং এটা হলো টু দা পয়েন্টে ব্লাড স্যাম্পল কালেকশন করার জন্য সবচেয়ে বেস্ট হলো কুন্নান ক্যাথেটার। যেমন আমরা রাইটার ক্যাথেটার করার সময় আমাদের ব্লাড স্যাম্পল কালেকশন করা লাগে। যেমন ইনফেরিয়র ভেনা কাভ থেকে দুইটা স্যাম্পল আমরা নেই, সুপিরিয়র ভেনা কাভ থেকে দুইটা স্যাম্পল, রাইট এটিএম থেকে আমরা তিনটা স্যাম্পল নেই, রাইট এটিএম আপ, মিড, লো, আপ। তারপরে রাইট ভেন্ট্রিকেল থেকে আমরা নিচ্ছি একটা স্যাম্পল, পালমোনারি আর্টারি থেকে আমরা একটা স্যাম্পল নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে এই স্যাম্পল গুলো কালেকশন করার জন্য একটা টু দা পয়েন্টে যদি আমরা স্যাম্পল, তাহলে একটা অ্যান্ড হোল যুক্ত যদি কোনো ক্যাথেটার হয় তাহলে সবচেয়ে বেস্ট হয়। যেমন কুন্ডান্ট হলো ওই ধরনের একটি ক্যাথেটার, যার মাধ্যমে আমরা ব্লাড স্যাম্পল কালেকশনের জন্য বেস্ট। আর প্রেশার জন্য হচ্ছে এনআইএস ক্যাথেটার। নেক্সট হলো বারম্যান অ্যাঞ্জিওগ্রাফিক ক্যাথেটার, সাধারণত ইউজ করা হয় কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে। এতে মাথায় একটা বেলুন থাকে, এবং বেলুন থাকার ফলে হচ্ছে কি ফ্লো ডিরেক্টেড, সাধারণত দেখা যায় চেম্বারে কোনো ইনজুরি হয় না, সরাসরি বেলুনটা চলে, ক্যাথেটারটা চলে যায় চেম্বার গুলোতে। এটা হলো বেলুন, ইনফ্লেটেড বেলুন থাকে এই ক্যাথেটারে অনেকটা, এটা হচ্ছে এনআইএস ক্যাথেটারের মতোই, এবং কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ জন্য ক্যাথেটারটা ইউজ করা হয়। আর একটা সোয়ানগঞ্জ ক্যাথেটার, সোয়ানগঞ্জ ক্যাথেটার, আর সেই ক্যাথেটারটা হচ্ছে আপনার একটা হ্যান্ড হোল থাকে আর একটা ইনফ্লেটেড বেলুন থাকে, যার মাধ্যমে আমরা হচ্ছে রাইট হেড ক্যাথেটার করি, এবং এর মাধ্যমে পিসিডব্লিউ মেজার করা হয়। সাধারণত কার্ডিওজেনিক শকের পেশেন্টের ক্ষেত্রে বা হার্ট ফেলিওর রোগী ইভ্যালুয়েশনের ক্ষেত্রে সোয়ানগঞ্জ ক্যাথেটার ইউজ করা হয়। কন্ট্রাস্ট মিডিয়া, আপনারা জানেন যে আমাদের যে অ্যাঞ্জিওগ্রাম করার জন্য আমরা আয়োডিন কন্টেন্ট যে কন্ট্রাস্ট মিডিয়া ইউজ। আর দিস ইজ দ্য প্রেসার ইনজেক্টর, প্রেসার ইনজেক্টর ছাড়া কনজেনিটাল হার্ট ডিজিজ স্টিল করা ডিফিকাল্ট। কখনো কখনো আমাদের গ্রাফি করা লাগে। যেমন কনজেনিটাল হার্ট ডিজিজের জন্য আমরা যেটা করি, একটা হচ্ছে অক্সিমেট্রি আমরা দেখি, প্রেসার স্টাডি করি, ক্যাথেটার ট্রাজেক্টরি আমরা দেখি, তারপর গ্রাফি, গ্রাফি করার জন্য আমাদের প্রেসার ইনজেক্টরের প্রয়োজন। আর এটা হচ্ছে আমাদের ক্যাথ ল্যাবে যে মেশিন আমরা ইউজ করি ফর কার্ডিয়াক ক্যাথেটারেশনের জন্য। প্রত্যেকটা প্রসিডিউরের আগে প্রি ক্যাথ কিছু আমাদের ইভালুয়েশন করা প্রয়োজন হয় একটা রোগীর। যেমন আমি কার্ডিয়াক ক্যাথেটারেশন করবো একটা এএসডি রোগীর ক্ষেত্রে, তাহলে রুগীর যেমন রুগীর থেকে কনসেন্ট নিতে হবে, অথবা তার গার্ডিয়ান থেকে কনসেন্ট নেওয়া, ভালোভাবে হিস্ট্রি নেওয়া, যে তার কিরকম সিমটম আছে, তার কোনো কমপ্লিকেশন আছে কিনা, ব্লিডিং ডিজঅর্ডার আছে কিনা, আমাদের ভালোভাবে হিস্ট্রি নিতে হবে। তারপর হচ্ছে তার ফিজিক্যাল এক্সামিনেশন করে আমাকে দেখতে হবে। আহ, তারপর এক্সরে টেস্ট আমরা করি, ব্লাডের কিছু রিপোর্ট করি, যেমন সিবিসি, বিটিসিটি, প্লেটলেট কাউন্ট, তারপর র্যান্ডম ব্লাড সুগার, ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট, এগুলো আমরা দেখি। যেমন ব্লাড সিবিসি থেকে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আমরা নিই, যেমন হিমোগ্লোবিন যদি কম থাকে, সাধারণত হিমোগ্লোবিন কম থাকলে হিমোগ্লোবিন আমরা কারেকশন করে নিই। ইএসআর যদি বেশি থাকে, টোটাল কাউন্ট বেশি কিনা দেখতে হবে, প্লেটলেট কাউন্ট কম কিনা দেখতে হয়। তারপর হচ্ছে যদি বেশি থাকে কোনো ব্লিডিং ডিজঅর্ডার, ইকোকার্ডিওগ্রাম করে ভালোভাবে আমাকে ইভালুয়েট করতে হবে যে তার হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজটা অ্যানাটমিটা আমরা ভালোভাবে ইভালুয়েট করে তারপরে হচ্ছে কার্ডিয়াক ক্যাথ করতে। এবং পেশেন্টে ক্লিন শেপ করা, আইভি লাইন, তার 4 to 6 আওয়ার বিফোর প্রসিডিউর নাথিং মাউথে রাখা। তারপর হচ্ছে আপনার
প্রসিডিউরে যেমন আমাদের ডাটাগুলি নিতে হবে, হিমোডাইনামিক ডাটা, ফ্লোরোস্কোপি টাইম, কি কি মেডিকেশন আমরা ইউজ করি, এই ইনফরমেশন গুলো আমাদের রাখতে হয়। পোস্ট ক্যাথারাইজেশন কেয়ার, যেমন আমরা কার্ডিয়াক ক্যাথারাইজেশন করে ফেললাম, করার পর আমরা কি করবো, যে পাংচার সাইট, আমরা পাংচার সাইটে পাম্প প্রেসার দিয়ে আমরা এটাকে হেমোস্টেসিস করা করবো। তারপর যে উন্ড সাইডটাকে ভালো মতো ক্লিন করে আমরা ড্রেসিং করবো। তারপর হচ্ছে পেশেন্টকে আমরা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অবজারভেশনে রাখতে হয় পেশেন্ট। তারপর ইনসার্শন সাইট, এবং ওখানে ফ্রিকুয়েন্টলি চেক করতে হয় কোনো ব্লিডিং হচ্ছে কিনা, হেমাটোমা হচ্ছে কিনা, আমরা পাংচার সাইট সাধারণত মেডিকেশন আর ডিসচার্জ ইনস্ট্রাকশন পেশেন্টকে দিতে হবে। ফ্লুইড দিতে হয়, যেমন আমাদের যখন প্রসিডিউর পরে আমরা সাধারণত যদি আয়োডিন কন্টেইন ডাই ইউজ করি, তাহলে ফ্লুইড, বেশি বেশি পানি খাওয়ার জন্য আমরা বলি। তারপর ভাইটাল সাইন আমরা মনিটর করি 24 আওয়ার পর্যন্ত। আমাদের যে কনজেনিটাল হার্ট ডিজিজ গুলো, আমরা কমনলি যে ডিজিজ গুলি পাই, যেমন এএসডি, বিএসডি, পিটি, এই তিনটার ক্ষেত্রে আমরা কখন কার্ডিয়াক রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি। যেমন যদি দেখি পালমারি ফর, কি জন্য, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইভালুয়েশন করার জন্য, যে তার পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি না কম। যেমন যদি আমরা দেখি যে পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সাধারণত 6 এর বেশি থাকে, সাধারণত অপারেশন করা হয় না। তারপর সে রিভার্সিবিলিটি টেস্ট দেখা হয়, যে তার পালমোনারি হাইপারটেনশন যদি থাকে, সে রিভার্সিবল কম্পোনেন্ট আছে কিনা, সেটা দেখার জন্য আমরা সাধারণত এই 3 গ্রুপের পেশেন্টের ক্ষেত্রে রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করে থাকি। টপের ক্ষেত্রে আমরা রাইট হার্ট ক্যাথেটারাইজেশন করি কখন, অ্যানাটমি, অ্যানাটমি হয় যখন অ্যানাটমি ক্লিয়ার কাট অ্যানাটমি না থাকে, আবার হচ্ছে করোনারি আর্টারি অ্যানাটমি যদি আপনার অ্যাবনর্মাল থাকে বোঝার জন্য, ডিএসডি, তারপরে অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি কোলেটারাল সার্কুলেশন যেটা থাকে, সেটা দেখার জন্য, এপি উইন্ডো দেখার জন্য। তারপর হচ্ছে আপনার সিঙ্গেল ভেন্টিকেল, সিঙ্গেল ভেন্টিকেলের ক্ষেত্রে হিমোডাইনামিক এন্ড পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স দেখার জন্য আমরা দেখি। রাইট হার্ট ক্যাথেটারাইজেশনের জন্য আমাদের কিছু কিছু ইনফরমেশন খুব দরকার, যেমন একটা নর্মাল অক্সিমেট্রি। আমরা যখন অক্সিমেট্রি নিব, সেই সময় কিন্তু আমাদের এটা জানা থাকতে হবে যে আমার নর্মাল কত, আমি এখানে কত কম পাচ্ছি বা বেশি পাচ্ছি কিনা, সেটা আমার দেখতে হবে। যেমন এসবিসি তে অ্যাভারেজ 74, রেঞ্জ হলো 67 থেকে 83, আইবিসি 78, 65 to 87, তারপর আর এতে হলো 75% অক্সিজেন স্যাচুরেশন, আর 65 to 87 আরবি, পিএ। সাধারণত লেফট সাইডে আমরা যদি দেখি, সেটা 95, মানে 92 থেকে 98। আর যেটা হচ্ছে আমরা রাইট সাইডে সাধারণত 7-এর ঘরে আমরা এগুলো পেয়ে থাকি, 6 to 8 এর ভিতরে থাকে, মানে 60 to 80-এর ভিতরে থাকে। আর যেটা হচ্ছে আপনার লেফট সাইডে হচ্ছে 90-এর ঘরে থাকে। এখন অক্সিজেন স্টেপ আপ, এই যে অক্সিজেনটা আমরা দেখলাম, এর থেকে আমরা দেখবো কি অক্সিজেন স্টেপ আপ আছে কিনা। যেমন আমি সুপিরিয়র বেনাকাবাতে 74 পাচ্ছি না, আর আর এতে গিয়ে পেলাম 80%, তাহলে এখানে একটা ডিফারেন্স আমি পাচ্ছি, যে 74 আর 80, এখানে 6% অক্সিজেন স্টেপ আপ দেখাচ্ছে, যে আর এতে অক্সিজেন স্টেপ আপ বেশি। তাহলে এই স্টেপ আপটা কেন, আর এতে কেন স্টেপ আপ হবে? যেমন আর এতে সিগনিফিকেন্ট স্টেপ আপ আমরা ধরি যদি 7% বা তার বেশি যদি হয়। এবং কেন হইতে পারে আর এতে স্টেপ আপ? যেমন এটিএল সেপ্টাল ডিফেক্ট, যদি এটিএল সেপ্টাল ডিফেক্ট হয়, তাহলে লেফট সাইড থেকে রাইট সাইডে ব্লাড চলে আসতেছে, যার জন্য আমরা কি পাবো, আমরা হলো অক্সিজেন স্টেপ আপ পাবো। তারপর হচ্ছে আপনি পার্শিয়াল অ্যানামোনাস পালমারি ভেনাস ড্রেনেজ যদি থাকে, রাপচার সাইনাস বালসাল বা বিএইচডি উইথ টিআর যদি থাকে, তারপর করোনারি ফিস্টুলা টু দ্য রাইট এট্রিয়াম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, যে রাইট এট্রিয়াম অক্সিজেন স্টেপ আপ পাবো। এইবার আমরা দেখি ভেন্টিকেলে, যে রাইট ভেন্টিকেলে অক্সিজেন স্টেপ আপ যদি আমরা মোর দ্যান ইকুয়াল টু 5% যদি পাই, সেটাকে আমরা সিগনিফিকেন্ট হিসেবে বিবেচনা করি। কখন রাইট রাইট ভেন্টিকেলে আমরা অক্সিজেন স্টেপ আপ পাবো, রাইট ভেন্টিকেলে পাবো হলো ভিএসডি যদি থাকে, তাহলে লেফট ভেন্টিকেল থেকে রাইট ভেন্টিকেল চলে আসবে, পিডিএ উইথ যদি পিআর থাকে, তারপর হলো এএইচডি প্রাইমাম ভ্যারাইটি যদি এইচডি আমরা থাকে, করোনারি ফিস্টুলা যদি রাইট ভেন্টিকেলে থাকে, সেই ক্ষেত্রে আমরা রাইট ভেন্টিকেলে অক্সিজেন স্টেপ আপ পাবো। গ্রেট ভেসেল, যেমন গ্রেট ভেসেল আমরা পিএ তে অক্সিজেন স্টেপ আপ পাচ্ছি, পালমারি আর্টারি, তাহলে পিএ কখন পাবো, যদি পিডিএ থাকে, তাহলে পালমারি আর্টারিতে অক্সিজেন স্টেপ আপ পাবো। মানে এগারোটা থেকে অক্সিজেনেটেড ব্লাড চলে আসতেছে পালমারি আর্টারি। সেই ক্ষেত্রে আমরা মোর দেন ইকুয়াল টু যদি 5% যদি আমরা পাই, তাহলে আমরা ধরে নিব যে তার পিডিএ থাকতে পারে, এওটো পালমারি উইন্ডো, অথবা অ্যাবারেন্ট করোনারি আর্টারি অরিজিন যদি থাকে। নেক্সট হলো যে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের রোগীর ক্ষেত্রে আমরা কার্ডিয়াক ক্যাথ করি কখন, যদি যদি পেশেন্টের পালমারি হাইপারটেনশন থাকে,
পালমোনারি হাইপারটেনশন থাকলে, সিভিয়ার পালমোনারি হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা সাধারণত আহ, আমরা কার্ডিয়াক ক্যাথ করি দেখার জন্য রিভার্সিবল কিনা, আর এটা হলো পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কত বোঝার জন্য। যেমন অপারেবল কেসের ক্ষেত্রে কি হয়, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স সাধারণত আমরা 6 ফুট ইউনিটের নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা বলি যেটা অপারেবল কেস। আর হচ্ছে যেমন পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, এই দুটা রেশিও আমরা দেখি। দুটার রেশিও যদি লেস দেন 0.3 যদি হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা অপারেবল অপারেবল কেস। আর যদি পিভিআর যদি 6 to 9 এর ভিতরে হয়, সেই ক্ষেত্রে আমরা রিভার্সিবল টেস্ট করার জন্য আমরা বলি। তাহলে আমরা কখন রিভার্সিবল টেস্ট করি? মিন পালমোনারি আর্টেরিয়াল প্রেসার যদি 40-র উপরে মানে সিভিয়ার, আর পিভিআর আমরা বলছি 6 to 9 এর ভিতরে যদি থাকে, আর পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইন্ডেক্স আর সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ইন্ডেক্স, এই দুটো যদি আমরা যদি দেখি আমাদের মোর দেন 0.5 যদি হয়, সেই ক্ষেত্রে আমরা রিভার্সিবিলিটি টেস্ট করি। রিভার্সিবিলিটি টেস্ট করার জন্য আমরা বাংলাদেশে যেটা করি, সাধারণত 100% অক্সিজেন 10 মিনিট বা 15 মিনিট আমরা দিয়ে রাখি। দিয়ে রেখে তারপরে হচ্ছে ক্যাথেটারে যে প্রেসার এবং অক্সিজেন, এই প্যারামিটার গুলো আমরা আরেকবার নিই। নিয়ে আমরা তখন আমরা দেখবো প্রিভিয়াস প্যারামিটারের সাথে এটা কম্পেয়ার করে যে তার রিভার্সিবিলিটি আছে কিনা। আমাদের দেশে আমরা সাধারণত অক্সিজেন দিয়ে আমরা করি, তবে এছাড়াও ইনহেল নাইট্রিক অক্সাইড দিয়ে করা যায়, প্রোস্টাসাইক্লিন দিয়ে করা যায়, আইসোপ্রিনালিন দিয়ে, অথবা ইন্টারভেনাস এডিনোসিন দিয়েও আপনার রিভার্সিবিলিটি টেস্ট করা যায়। প্রোটোকলটা কিরকম? যেমন ইনিশিয়ালি উইদাউট অক্সিজেন বা রুম এয়ারে আমরা কি করব, রুম এয়ারে আমরা রেখে তার সব বেজের ইয়েগুলো নেব, অক্সিমেট্রি নিব, প্রত্যেকটা চেম্বার থেকে আমরা নেব। যেমন ইনফিরিয়র ভেনা কাভ থেকে আমরা 2টা চেম্বার নেই, সুপিরিয়র ভেনা কাভের 2টা, রাইট এটিএম থেকে 3টা, রাইট ভেন্ট্রিকেল থেকে একটা, পালমারি আর্টারি থেকে একটা, এইভাবে আমরা স্যাম্পল গুলো নিব। আর কি করব, তারপরে আমরা করবো কি 100% অক্সিজেন দিয়ে, অথবা 10 লিটার পার মিনিটে অক্সিজেন দিব 10 থেকে 15 মিনিট দিয়ে। তারপরে আমরা কি করব, আমরা রিপিট আবার স্যাম্পল গুলো নিব। সাইন অফ রিভার্সিবিলিটি, সাইন অফ রিভার্সিবিলিটি আমরা কিভাবে বুঝবো? যেমন আমরা টেস্ট করলাম, টেস্টের পর আমি কিভাবে দেখবো যে পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, আমি প্রথমে পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি 10 পাই, আমরা প্রথমে 10 পেলাম। পরবর্তীতে আমি যখন টেস্ট করলাম অক্সিজেন দিয়ে, তারপরে আমি পেলাম কত, আমার যদি 1/5 যদি আমি কম পাই, যেমন 10-এর 1/5 হলো 2, যদি আমি 10 পাই 2 যদি আমি কম পাই, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার যেমন 8 হয়, তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে রিভার্সিবল কম্পোনেন্ট ইজ দেয়ার। এ ডিক্রিজ অফ অ্যারাউন্ড 1/5 অফ রেশিও অফ পালমারি টু সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স। যেমন আমরা বলছি পালমারি সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি লেস দেন 0.3 যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু অপারেবল। তাহলে দেখা যাচ্ছে যে আমি পাচ্ছি 0.5, আমার যদি 1/5 যদি কম পাই আমি পরবর্তী স্যাম্পলে, তাহলে আমি ধরে নিব যে এটা রিভার্সিবল, সেই ক্ষেত্রে অপারেশন করা সম্ভব। এখন ফাইনাল পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ইন্ডেক্স, যেটা হলো বডি সারফেস এরিয়ার সাথে আমরা দেখি পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কে বডি সারফেস দিয়ে ডিভাইডেড করলে ইন্ডেক্স বের হয়। ইন্ডেক্স যদি লেস দেন 6 ইউনিট হয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই রোগীকে অপারেশন করতে পারবো। আর ফাইনাল রেশিও অফ রেজিস্ট্যান্স অফ লেস দেন 0.3 যদি হয়, যেমন পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স যদি লেস দেন 0.3 হয়, এই প্যারামিটারগুলি খুবই ইম্পর্টেন্ট। যে রিভার্সিবিলিটি টেস্ট করার পর যদি আমি এই ফিগারটা আমি পাই, তখন আমরা লিখে দিব যে রিভার্সিবল টেস্ট ইজ পজিটিভ। সুতরাং এই রোগীর ক্ষেত্রে পালমারি হাইপারটেনশন থাকা সত্ত্বেও আমরা তার ক্ষেত্রে অপারেশন করতে পারবো, অপারেবল কেস। নেক্সট হলো আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ডিউরিং কার্ডিয়াক ক্যাথ আমরা কি করে টেম্পোরারি শান্ট অক্লুশন করে আমরা কিন্তু রিভার্সিবল কম্পোনেন্ট আছে কিনা আমরা বুঝতে পারি। যেমন ধরেন এএসডি অথবা পিডিএ। এএসডি তে কি করলাম, আমরা যে এএসডির যে ওপেনিংটা আছে, সেই ওপেনিং এ যদি আমরা একটা ইয়ে দিতে পারি, এএসডির ওপেনিং এ যদি আমি আপনার একটা বেলুন দিই, অথবা পিডিএটা যদি টোটালি অক্লুড করে দিই আমরা, অক্লুশনের পরে আমরা কি করব, যে 25% ফল ইন দ্য পিএ প্রেশার, যদি দেখি পিএ প্রেশার 25% যদি কমে যায়, 25% পিএ প্রেশার যদি কমে, যেমন আমার পিএ প্রেশার আমি পেলাম হচ্ছে আমার 80 যদি আমি পাই পিএ প্রেশার, তাহলে 25% হলো 20, আমার পরবর্তীতে আমি পেলাম কি 20 কম,
মানে দ্যাট মিনস 60 আমি পেলাম। তাহলে দেখা যাচ্ছে যে 25% ফল। সেই ক্ষেত্রে বেলুন দিয়ে অক্লুশন করার পর যদি 80 থেকে 60-তে চলে আসে, তাহলে আমি ধরে নিব যে এটা রিভার্সিবল। সুতরাং এই ক্ষেত্রে আমি কি, তাকে হলে ডিভাইস দিয়ে এইচডিটা ক্লোজ করে দেওয়া যায়। অথবা পিডি এর ক্ষেত্রে আমি করলাম কি, পিডি তে বেলুন দিয়ে অক্লুশন করলাম, অক্লুশন করার পর যদি এই ধরনের 25% যদি ফল করে পিএ প্রেশার, সেই ক্ষেত্রে আমরা পিডি এটাকে ক্লোজ করে দিয়ে আসতে পারি। or a 50% fall in the ratio between the pulmonary and the aortic diastolic pressure। যেমন পালমারি আমরা যখন রাইট হার্ট ক্যাথেটার করি, পালমারি আর্টারি এর কি করতে পারি, আমরা ডায়াস্টলিক প্রেশার মেজার করতে সিস্টোলিক ডায়াস্টলিক এন্ড মিন প্রেশার নেই। এওটারও সিস্টোলিক ডায়াস্টলিক মিন প্রেশার আমরা নিই। যদি ডায়াস্টলিক প্রেশারের রেশিও যদি, যেমন পালমারি টু এওটিক ডায়াস্টলিক প্রেশার আমরা নিই, ডায়াস্টলিক প্রেশারের রেশিও যদি কমে যায়, যেমন ধরেন পালমারি ডায়াস্টলিক প্রেশার হলো 10, আর আর হচ্ছে এওটিক ডায়াস্টলিক প্রেশার হলো 60, তাহলে এটার যে রেশিওটা আছে, এই রেশিও যদি 50% ফল করে অপারেশনের পরে, তাহলে আমরা বুঝবো যে এইটা এটাকে ক্লোজ করা যাবে। তাহলে দেখা যায় টেম্পোরারি শাল্ট অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা রিভার্সিবিলিটি অ্যাসেস করতে পারি ডিউরিং প্রসিডিউর। এবং যদি রিভার্সিবল কম্পোনেন্ট থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ক্লোজ করতে পারবেন। রিভার্সিবল কম্পোনেন্ট না থাকলে ক্লোজ করা যাবে না। আসেন যেমন আমরা রেজিস্ট্যান্স দেখি, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আসলে আপনারা দেখেন ওহমস এর ল অনুযায়ী আমরা জানি যে ভোল্টেজ ড্রপ করে ভোল্টেজ ডিফারেন্স সমান হচ্ছে ফ্লো অ্যান্ড ফ্লো ইনটু রেজিস্ট্যান্স। মানে ইলেকট্রিক ফ্লো এবং রেজিস্ট্যান্সের যে প্রোডাক্ট, সেটি হচ্ছে আপনার ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ। তাহলে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্টেজ বাই ফ্লো। মানে ভোল্টেজ মানে তো কিছুই না, যে আমার যদি দুইটা একটা ভেসেলের ভিতরে প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ডের যদি প্রেসার ডিফারেন্সটা আমি বের করতে পারি, দিস ইজ ভোল্টেজ। তাহলে রেজিস্ট্যান্স আমি যদি দেখি, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কিভাবে আমি বের করব, যে আমার প্রেসার ড্রপ অ্যাক্রস দ্য ভাস্কুলার বেড, কতটুকু প্রেসার ড্রপ করলো, ডিভাইডেড বাই ফ্লো অ্যাক্রস দ্য ভাস্কুলার বেড। এর ভিতরে যে ফ্লোটা আছে এর মাধ্যমে কিন্তু আমরা রেজিস্ট্যান্স বের করতে পারি। এখন যেমন পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কিভাবে তাহলে বের করবো, যেমন পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বের করার উপর এলো পালমারি আর্টারি। আমি যদি পালমারি আর্টারিতে যদি মিন প্রেশারটা আমি যদি বের করি, মিন প্রেশারটা কত, মিন পালমোনারি প্রেশার, যদি আমি ডিফারেন্সটা বের করি, এই ডিফারেন্সকে যদি পালমোনারি ব্লাড ফ্লো দিয়ে ডিভিশন করতে পারি, তাহলে আমার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বের হয়। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স একই। যেমন আমি মিন অ্যাওর্টিক প্রেশার আমি নিব, তারপর মিন রাইট এট্রিয়াল প্রেশার আমি নিব, এই দুইটা ডিফারেন্সকে যদি সিস্টেমিক ব্লাড ফ্লো দিয়ে যদি আমি ডিভিশন করি, তাহলে কিন্তু আমার বেরিয়ে হলো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। তাহলে এইভাবে কিন্তু আমরা প্যারামিটার গুলি নেওয়ার পর তারপরে আমরা কিন্তু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা বের করতে পারি। এবং বের করে এই দুইটা রেশিও আমরা বের করতে পারি। এই দুইটা রেশিও যদি আমরা পাই 0.3 যদি নিচে থাকে, তাহলে এই রোগীগুলো হচ্ছে কি আপনি ক্লোজ করতে পারবেন অপারেবল কেস। যেমন পালমারি হাইপারটেনশন আমরা কখন বলি, যেমন আমাদের এখানে খুবই দরকার যে রাইট হার্ট ক্যাথেটার সেখানে পালমারি হাইপারটেনশন সম্পর্কে জানতে হবে আমাদের। যেমন আমরা নর্মাল বলি কখন, যদি মিন পালমারি আর্টারি প্রেশার যদি 20 নিচে থাকে নর্মাল, 20 থেকে 30 যদি হয় তখন আমরা বলি মাইল্ড পালমারি হাইপারটেনশন। মোর দ্যান 30 যদি আমরা বলি মডারেট পালমারি হাইপারটেনশন। মোর দ্যান 45 হলে আমরা সিভিয়ার, কোথাও 40 কে বলা আছে সিভিয়ার। মানে 30 to 40 পর্যন্ত মডারেট, 40-র উপরে সিভিয়ার বলা হয়। আর হচ্ছে কি আমরা পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স নর্মাল আমরা কত ধরি, কোথাও লেখা আছে 1 থেকে 2.5 বা 1 থেকে 3 পর্যন্ত, 3 ইউনিট পর্যন্ত আমরা নর্মাল ধরি। আর 9 সেকেন্ড সেন্টিমিটার আমরা ধরি, সেটা হলো 80 to 240 9 সেকেন্ড সেন্টিমিটার স্কোয়ার। আর ডিস্টেন্সের 10 গুণ থাকে। এবং পিভিআর বাই এসবিআর এর রেশিও হচ্ছে more than 0.5 to 0.75, সাজেস্টেড বা হাই রিস্ক ফর ইনঅপারেবল কেস। মানে more than 0.5, আমরা বলছি যে 0.3 নিচে থাকলে সবচেয়ে বেস্ট, 0.5 এর উপরে থাকলে সেই রোগীর অপারেশন করা যায় না। আমরা এটা অবশ্য দেখছি, যেমন হচ্ছে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। যেমন আমি যে রেজিস্ট্যান্সটা আমরা দেখলাম, এই রেজিস্ট্যান্সটা মানে কি, দিস ইজ দ্য আফটার লোড। আমরা একটা ভেন্টিকুলার আফটার লোড যদি মেজার করি, যেমন রাইট ভেন্টিকুলার যদি আফটার লোড, তাহলে আমরা কি দেখবো, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। যদি আমি লেফট ভেন্ট্রিকুলার আফটার লোড দেখতেছি, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স আমরা দেখি। কিভাবে মেজার করতে হয় তাও আমরা দেখলাম, যে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, পালমারি ভাস্কুলার রেজিস্ট্যান্স। নেক্সট হলো আমরা কি টোটাল অক্সিজেন কনজাম্পশন আমরা মেজার করি এই সমস্ত ক্যালকুলেশন জন্য। টোটাল অক্সিজেন কনজাম্পশন মেজারমেন্টের জন্য একটা নর্মোগ্রাম আছে, আপনারা দেখবেন শান্ট ক্যালকুলেশন করার সময় আমরা একটা নর্মোগ্রাম দেখি। নর্মোগ্রামের থেকে আমরা কি করি, ওখানে হাইট, একটা পেশেন্ট হাইট নিতে হয়, তারপর ওয়েট নিতে হয়, এবং হাইট এন্ড ওয়েট দিয়ে আমরা বডি সারফেস এরিয়া বের করি।
বডি সারফেস এরিয়া বের করার পর একটা অক্সিজেন কনজাম্পশন, এক মানুষের কতটুকু বডি সারফেস এরিয়া কতটুকু অক্সিজেন কনজাম্পশন লাগে একটা নর্মোগ্রাম আছে, সেই নর্মোগ্রাম দিয়ে আমরা বের করি। সাধারণত দেখা যায় অ্যাভারেজ 250 ml/মিনিট হচ্ছে অক্সিজেন কনজাম্পশন হচ্ছে একজন অ্যাভারেজ মানুষের নর্মালি, এবং ওটা আমরা নর্মোগ্রাম থেকে আমরা বের করি অক্সিজেন কনজাম্পশন। এই অক্সিজেন কনজাম্পশন ভেরি ইম্পর্টেন্ট। অক্সিজেন কনজাম্পশনটা বের করতে পারলেই আমরা কার্ডিয়াক আউটপুট বের করতে পারি। যে আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের উদ্দেশ্য হচ্ছে একটা হলো পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বের করব, তারপর কার্ডিয়াক আউটপুট বের করব। যেমন পালমারি সার্কুলেশন আউটপুট কত, সিস্টেমিক সার্কুলেশন আউটপুট কত, দুইটা যদি বের করতে পারি তাহলে দুইটা রেশিও আমরা বের করতে পারি। দুইটা রেশিও যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু শান্ট ক্যালকুলেশন করতে পারবো। যেমন পালমারি সার্কুলেশন কতটুকু যাচ্ছে, সিস্টেমিক সার্কুলেশন, দুইটার ভিতরে ডিফারেন্স কত, কত বেশি যাচ্ছে পালমারি সার্কুলেশন, যতটুকু বেশি যাচ্ছে সেটাই তো শান্ট। সুতরাং শান্টটা এইভাবে আমরা, তাহলে কার্ডিয়াক আউটপুট বের করতে পারলে আমরা কিন্তু শান্ট বের করতে পারবো। তাহলে কার্ডিয়াক আউটপুট বের করার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অক্সিজেন কনজাম্পশন, টোটাল অক্সিজেন কনজাম্পশন কত একটা মানুষের, সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের নর্মোগ্রাম লাগে। নর্মোগ্রামটা দেখে আমরা তখন আমরা বের করতে পারবো। নর্মোগ্রাম থেকে টোটাল অক্সিজেন কনজাম্পশন বের করবো। বের করার পর এটাকে যদি আমি ডিভিশন করি, যে আর্টারিয়াল অক্সিজেন কনজাম্পশন মাইনাস মিক্স ভেনাস অক্সিজেন কনজাম্পশন, যদি আর্টারিয়াল অক্সিজেন কনজাম্পশন থেকে সিস্টেমিক আর্টারিয়াল অক্সিজেন কনজাম্পশন থেকে মিক্স ভেনাস অক্সিজেন কনজাম্পশন মাইনাস করি, করে এটা যদি ডিভিশন করি যে অক্সিজেন কনজাম্পশন, তাহলে আমার সিস্টেমিক সার্কুলেশনের আমার কার্ডিয়াক আউটপুট বেরিয়ে আসবে। যেমন কিউএস, যে কিউফি বেরিয়ে আসবে, মানে সিস্টেমিক কিউপি যেটা আমরা সেটা বেরোবে, সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক আউটপুট বেরিয়ে আসবে। এবার যদি পালমারি সার্কুলেশন আউটপুট বের করতে যাই, যে পি কিউ, কিউপি, ইউপি বের করতে গেলে যে সেই ক্ষেত্রে আমরা কি করবো, টোটাল অক্সিজেন কনজাম্পশনকে সিস্টেমিক আর্টারিয়াল অক্সিজেন কনজাম্পশন মাইনাস পালমারি আর্টারিয়াল অক্সিজেন কনজাম্পশন দিয়ে যদি ডিভিশন করি, তার ক্ষেত্রে পালমারি সার্কুলেশনের আমার কার্ডিয়াক আউটপুটটা বের হয়ে যাবে। এবার শান্ট, এই দুটোকে যদি আমরা রেশিও করি, রেশিও করলে কিন্তু শান্ট বেড়ে যাবে। কিউপি বাই কিউএস রেশিও, মানে পালমারি ব্লাড ফ্লো বাই সিস্টেমিক ব্লাড ফ্লো। সাধারণত রেশিও কত হবে, রেশিও হবে 1। কারণ হচ্ছে দুই দিকে কিন্তু সমান সমান ব্লাড কিন্তু যাবে। যদি পালমারি সার্কুলেশন 5 লিটার যায়, সিস্টেমিক সার্কুলেশন 5 লিটারে যাবে। পালমারি সার্কুলেশন 7 লিটার যদি যায়, সিস্টেমিক সার্কুলেশন 7 লিটারে যাবে। তাহলে দুইটার রেশিও থাকবে কত, 1। এটা হচ্ছে একেবারে নর্মাল। কিন্তু যখনই আপনার এইচডি বিএইচডি পিটি হবে, তখন হবে কি, লেফট সাইডে ব্লাড চলে আসবে রাইট সাইডে, তখন পালমারি ব্লাড সার্কুলেশনের ভিতরে অতিরিক্ত ব্লাড চলে যাবে। যেমন যদি সিস্টেমিক সার্কুলেশন 5 লিটার থাকে, তাহলে পালমারি সার্কুলেশন 7 লিটার হলো, তাহলে 2 লিটার ব্লাড কি হচ্ছে, শান্ট হয়ে চলে যাচ্ছে পালমারি সার্কুলেশন দিয়ে। তাহলে আমরা এইভাবেই কিন্তু বের করি শান্ট ক্যালকুলেশন। তাহলে শান্ট ক্যালকুলেশন করার আগে আমার কিউপি কিউএস রেশিও ভেরি ইম্পর্টেন্ট, যে পালমারি কার্ডিয়াক আউটপুট কত, রাইট ভেন্ট্রিকেলের লেফট ভেন্ট্রিকেল কার্ডিয়াক আউটপুট, রাইট ভেন্ট্রিকেলের কার্ডিয়াক আউটপুট মানে কিউপি, লেফট ভেন্ট্রিকেল কার্ডিয়াক আউটপুট মানে হলো কিউএস। তাহলে পালমারি ব্লাড ফ্লো মানে হচ্ছে কিউপি, সিস্টেমিক ব্লাড ফ্লো হচ্ছে কিউএস। এই দুইটা রেশিওটাই হচ্ছে ইম্পর্টেন্ট। রেশিও 1 থাকার কথা যদি কোনো শান্ট না থাকে। যখনই এটা রেশিওটা অল্টার্ড হবে, যেমন 2:1, এটা ইন্ডিকেট করে যে পালমারি সার্কুলেশনে ডাবল ব্লাড ফ্লো হচ্ছে। সুতরাং 2:1, দ্যাট মিনস ডাবল ব্লাড ফ্লো হচ্ছে পালমারি সার্কুলেশন, শান্টিং ডাবল হচ্ছে, দ্যাট মিনস 50%-এর বেশি শান্ট হচ্ছে ব্লাড থ্রু দ্য পালমারি সার্কুলেশনে। তাহলে অবশ্যই কোনো একটা ডিফেক্ট আসে, সেটা এইচডি হতে পারে, বিএইচডি হতে পারে, পিডি থাকতে পারে। যেন এইবার আমি লেফট টু রাইট শান্ট কিভাবে বের করবো, এটার একটা ফর্মুলা যেটা আছে, কিউপি মাইনাস কিউএস ডিভাইডেড বাই কিউপি, মানে পালমারি সার্কুলেশনের সাপেক্ষে কতটুকু ব্লাড আমার কি হচ্ছে লেফট সাইড থেকে আমার রাইট সাইডে আসতেছে। তাহলে আমরা সেটা যদি বের করি, যেমন এখানে যদি আমার কিউপি যদি আমি পাই যে 8.8 লিটার যদি ব্লাড পালমারি সার্কুলেশন দিয়ে যায়, আর সিস্টেমিক সার্কুলেশন যদি 5.7 লিটার যায়, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি দেখা যায় 35% ব্লাড যাচ্ছে হচ্ছে লেফট সাইড থেকে রাইট সাইডে চলে যাচ্ছে। এইভাবে আমরা সাধারণত শান্ট রেশিও বের করি, আর কত পার্সেন্ট শান্ট হচ্ছে সেটা বের করি। তবে রাইট হার্ট ক্যাথেটারাইজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে রাইট সাইডের কার্ডিয়াক চেম্বারের প্রেশার সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। ধারণা যদি না থাকে তাহলে আপনি কিন্তু কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে খুব ইম্পর্টেন্ট হবে না। যেমন পালমারি আর্টারি দেখেন, আমরা লাল রঙের যেটা সেটা হলো পালমারি, পালমারি আর্টেরিয়াল প্রেশার। পালমারি আর্টারি হচ্ছে, দিস ওয়ান ইজ দ্য, দিস ফিগার ইজ ডিউরিং atrial systole and ventricular diastole, দিস ইজ ডায়াস্টলিক প্রেশার। যেটা হচ্ছে আফরাইট উপরের দিকে যেটা উঠে গেছে সেটা হলো ভেন্ট্রিকুলার সিস্টোলের সময়। যখন রাইট ভেন্ট্রিকুলার সিস্টোল হবে তখন পালমারি আর্টারিতে কি প্রেশার
প্রেশার যাবে, ব্লাড বেরিয়ে আসবে, সুতরাং পালমারি আর্টারি তখন প্রেশারটা বেড়ে যাবে। সেটা হলো পালমারি আর্টারি সিস্টোলিক প্রেশার। দিস ওয়ান ইজ দ্য পালমারি আর্টারি সিস্টোলিক প্রেশার, দিস ওয়ান ইজ পালমারি আর্টারি ডায়াস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। নেক্সট আসুন হচ্ছে আমি যদি রাইট ভেন্ট্রিকেলের দিকে তাকাই, ব্ল্যাক রাইট ভেন্ট্রিকেল। রাইট ভেন্ট্রিকেলে আমরা দেখেন, রাইট ভেন্ট্রিকেলে এটিয়াল সিস্টোল হয়। এটিয়াল সিস্টোলের কিছু অংশ রাইট ভেন্ট্রিকেলে রাইট এটিএম কন্ট্রাকশনে ব্লাড যাচ্ছে, যাওয়ার জন্য কিছু প্রেশার বেড়ে যাচ্ছে, রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বাড়ছে, একটু উপরের দিকে আসছে। তারপরে আসে যখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন ফেজ থাকে, শার্প প্রেশার, রাইট ভেন্ট্রিকুলার প্রেশার শার্প রাইজ থাকে। এবং যখন পালমারি আর্টারিটা ওপেন হয়ে যায়, মানে যখন না, যখন ট্রাইকাসিড বাল্বটা ক্লোজ হয়ে যায়, সে অবস্থা হচ্ছে কি আপনার ভেন্ট্রিকুলার অনেক বেড়ে যাবে, সিস্টোলিক প্রেশার তখন বেড়ে যায়। বেড়ে গেলে রাইট ভেন্ট্রিকুলার সিস্টোলিক প্রেশার একেবারে চলে যায়। তারপর হচ্ছে আপনার যখন আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন পেজ, তখন প্রেশার কমা শুরু হয়। আবার যখন ভেন্ট্রিকেল আপনার হচ্ছে কি ডাইলেট হয়, that is হচ্ছে ডায়াস্টোল, ডায়াস্টোলের সময় কি, তখন হচ্ছে ট্রাইকাসিড বাল্ব ওপেন করে এবং পালমারি ক্লোজ হয়ে যায়। সেই সময় ভেন্ট্রিকুলার আপনার প্রেশার হয়ে যাচ্ছে। আর ডিউরিং সিস্টোল হচ্ছে ট্রাইকাসিড বাল্ব ক্লোজ আছে, পালমারি বাল্ব ওপেন হয়ে যাচ্ছে, এবং রাইট ভেন্ট্রিকুলার প্রেশার কিন্তু অনেক বেড়ে যায়। তারপরে যদি আমরা রাইট এটিএল প্রেশার আছে, একটা হচ্ছে এ ওয়েভ, সি ওয়েভ, এবং আরেকটা হচ্ছে বি ওয়েভ। আর দুইটা হচ্ছে নেগেটিভ ইকুয়েশন, একটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এ হচ্ছে কেন, ডিউ টু দ্য এটিএল সিস্টোল। আর সিটা আমরা কখন পাচ্ছি, যখন আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন পেয়ে যায়, সেই সময় এটিএল প্রেশারটা বেড়ে যায়। তারপরে হচ্ছে কি, যখন হচ্ছে আপনার ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফেজ যখন থাকে, সিস্টোলিক ফেজের সময় হচ্ছে কি আপনার রাইট এটিএল প্রেশারটা ফল করে। আবার যখন আইসোমেট্রিক ডায়াস্টলিক ফেজ থাকে, আইসোমেট্রিক রিল্যাক্সেশন, তখন আবার এটিএল প্রেশার বাড়ে। আবার যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টলিক ফেজে, তখন এটিএল প্রেশার কমে যায়, ওয়াই ডিসেন্ট ইন্ডিকেট করে। প্রেশারটা আমরা যদি দেখি, রাইট এটিএম নর্মাল প্রেশার 0 to 8, এভারেজ প্রেশার 4। আর রাইট ভেন্ট্রিকুলার হচ্ছে আমরা তো জানি যে সিস্টোলিক প্রেশার হলো 15 থেকে 25, আর ডায়াস্টলিক প্রেশার 0 to 8, আর এভারেজ মিন প্রেশার হচ্ছে 5 to 12। আর হচ্ছে পালমারি আর্টেরিয়াল প্রেশার হচ্ছে আমরা 15 থেকে 25 হলো সিস্টোলিক, ডায়াস্টলিক হচ্ছে 8 থেকে 12, আর হচ্ছে মিন পালমারি আর্টেরিয়াল প্রেশার 10 থেকে 20, 20-এর নিচে থাকতে হবে। 20-এর উপরে হইলে কিন্তু আমরা তখন বলি পালমারি হাইপারটেনশন। পিসিডাব্লিউ আমরা জানি যে 9 থেকে 23 হলো সিস্টোলিক, ডায়াস্টলিক 1 থেকে 12, মিন পিসিডাব্লিউ 6 থেকে 12, মানে 12-র নিচে থাকবে। 15-এর উপরে উঠলেই তো হচ্ছে আপনার সেটা হচ্ছে পিসিডাব্লিউ বেশি আমরা বলি। নেক্সট হলো আমরা এই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন মাধ্যমে কিন্তু আমরা দুইটা জিনিস আমরা কিন্তু আমরা যে জিনিসগুলো দেখি, যে প্রেসারের যে কার্ভ গুলো আমরা দেখি, আমরা রাইট এটিএল যে প্রেসার, যেমন ক্যানন এ ওয়েভ। ক্যানন এ ওয়েভ আমরা কখন পাই, এবি ডিসোসিয়েশনের ক্ষেত্রে, কমপ্লিট হার্ট ব্লক, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ক্ষেত্রে আমরা ক্যানন এ ওয়েভ পাই। টল এ ওয়েভ কখন পাই, যখন ইনক্রিজ এটিএল প্রেসার, মাইটাল অথবা ট্রাইকাসিড যদি থাকে। তার নো এ ওয়েভ, লস অফ এটিএল কিক, মানে এটিএল ফিব্রিলেশন থাকলে কোনো এ ওয়েভ থাকবে না। টল ভি ওয়েভ, ইনক্রিজ ভলিউম ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় ভলিউম বেরিয়ে যাওয়ার জন্য আমরা কি পাবো, বি ওয়েভ। বি ওয়েভটার দিকে যদি আমরা আবার তাকাই, দিস ইজ দ্য বি ওয়েভ, বি ওয়েভ। তাহলে বি ওয়েভটা কখন বেড়ে যাবে, কখন বি ওয়েভটা আমাদের বেড়ে যাবে হচ্ছে ইনক্রিজ ইনক্রিজ ভলিউম ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, সিস্টোলের সময় ভলিউম বেড়ে যাওয়ার জন্য, যেমন মাইট্রাল এন্ড ট্রাইকাসিড ইনসাফিসিয়েন্সির ক্ষেত্রে। তারপর লস অফ ওয়াই ডিসেন্ট, ইকুয়ালাইজেশন অফ দ্য ডায়াস্টলিক প্রেশার যদি হয়, কার্ডিয়াক কম্পোনেন্ট। আর এক্সাজারেটেড ওয়াই ডিসেন্ট আমরা পাবো রেপিড ডায়াস্টলিক ফিলিং যদি হয়, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস। এই মাধ্যমে কিন্তু আমরা কার্ডিয়াক কম্পোনেন্ট, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস ডিফারেন্সিয়েট করতে। আমরা যে ক্যাথ যে আমরা কার্ডিয়াক আউটপুট মেজার করি, সেটা হলো পিক প্রিন্সিপল দিয়ে আমরা অক্সিজেন দিই পেশেন্টকে, অক্সিজেনটা ডাইলিউশন হয়, এবং এই অক্সিজেনের মাধ্যমে কিন্তু আমরা ডাইলিউশন মেথডে আমরা এটা দেখি, এটাকে আমরা বলি পিক প্রিন্সিপল। এর মাধ্যমে কিন্তু কার্ডিয়াক আউটপুট বের করি, যেমন টোটাল অক্সিজেন কনজাম্পশন ডিভাইডেড বাই আর্টেরিওভেনাস অক্সিজেন ডিফারেন্স। আমি কিন্তু প্রথমেই দেখাইছি এটা কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজার করি আমরা। এবং নর্মাল অক্সিজেন কনজাম্পশন আমরা নর্মোগ্রাম থেকে দেখি যে 250 ml/মিনিট। আবার আর্টেরিওভেনাস অক্সিজেন অক্সিজেন ডিফারেন্স আমরা কিভাবে বের করি, একটা কনস্ট্যান্ট হলো 13.4, তার সাথে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কে আমরা কি করি, মাল্টিপ্লাই করি, তার সাথে হচ্ছে আমরা স্যাচুরেশনটাকে আমরা মাল্টিপ্লাই করি। এই তিনটাকে মাল্টিপ্লাই করার পর আমরা যে ফিগারটা পাচ্ছি, সেই ফিগারটা হচ্ছে এবি অক্সিজেন ডিফারেন্স। একে আবার 100 দিয়ে ডিভিশন করতে হয়, তাহলে আপনার ml/dl আপনি পাবেন।
হচ্ছে হলো অক্সিজেন কনজাম্পশন, অক্সিজেন ডিফারেন্স, আর্টারিভেনাস অক্সিজেন ডিফারেন্স। এর মাধ্যমে কিন্তু আমরা আর্টারিভেনাস অক্সিজেন ডিফারেন্স বের করে অক্সিজেন কনজাম্পশন বের করে কার্ডিয়াক আউটপুট বের করি। তারপর হচ্ছে যদি আমরা দেখি কনস্টিটিভ পেরিকার্ডিটিস রেস্ট্রিক্টিভ কার্ডিও মায়োপ্যাথির ভিতরে ডিফারেন্স, সেটা আমরা তো বলি সবসময় যে কার্ডিয়াক রাইট হার্ট ক্যাথেটেশনের মাধ্যমে ডিফারেন্সিয়েট করা যায়, এবং এটা পরীক্ষার সময় থাকেও। সবাই এই জিনিসটা নিয়ে খুব বেশি, আপনার পরীক্ষার সময় খুব বেশি এই জিনিসটা নিয়ে ডিল করে থাকেন। এখন দেখেন কিভাবে আপনি বুঝবেন কনস্টিটিভ পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে কিভাবে বুঝবেন, যে লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ড ডায়াস্টলিক প্রেসার এবং রাইট ভেন্ট্রিকুলার অ্যান্ড ডায়াস্টলিক প্রেসার, এই দুইটার যে ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স হবে কত, লেস দেন আর ইকুয়াল টু 5, যদি কনস্টিটিভ পেরিকার্ডিটিস। রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে হচ্ছে মোর দেন 5 হবে। মানে হচ্ছে কি, লেফট ভেন্ট্রিকুলার অ্যান্ড ডায়াস্টলিক প্রেসার রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির ক্ষেত্রে অনেক বেশি হবে, অনেক বেশি হবে। হ্যালো, 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 কি যে ইনসুলিন দাও, ইনসুলিন দিয়ে দাও। হাই হাই, যাই হোক ইনসুলিন দিয়ে দাও, রাতে যে ইনসুলিন যেটা পাই তো ওই ডোজটা দিয়ে দাও, ঠিক আছে।